আপনি তামিমকে দোষ দিতে পারেন, আপনি আমিনুল ইসলাম বুলবুলকে দোষ দিতে পারেন, নাজমুল হাসান পাপনকে দোষ দিতে পারেন, কিন্তু এই যে এন্টায়ার সিস্টেমটা অলমোস্ট কলাপসিং, তাদের ধরবেন না? দিন শেষে দেখা গেল আগে যা হইতো আপনারা তার চাইতে খারাপ। স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। এক যুগের বেশি বয়স হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের, কিন্তু তারপরেও সেটাকে এখন পর্যন্ত খুব একটা ভালোভাবে কেউ চেনে না, দলগুলোর নামও অনেকেই বলতে পারেন না। দর্শক, বিপিএল নিয়ে আলোচনা করতে চাই। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু, তার আগে সেই পুরনো আলোচনায় আসলে ফিরে যেতে হচ্ছে। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, আপনাকে স্বাগত খেলা যুগে, সেই সঙ্গে শুভ সকাল। গুড মর্নিং। যেটা আমরা আলোচনা করছিলাম যে অল্পতে আসলে কোটিপতি হওয়ার একটা বড় মাধ্যম হতে পারে বিপিএল, কখনো কি আপনি এরকম কোনোটা ভেবেছেন? মানে আমি কোটিপতি হয়েছে, হ্যাঁ, কোটিপতি হওয়ার জন্য এই ধরনের, যেহেতু বাংলাদেশ ক্রিকেট এটা চলছে, আপনি কখনো ভেবেছেন এই ধরনের বিষয়? আমি কখনো ভাবিনি, কারণ আমরা তো আসলে সরাসরি কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকতাম না। যে কেউ তো এখানে আসে। প্রফেশনালি যখন সাংবাদিকতা করতাম বা যতদিন করেছি, তো দেখতাম বাইরে থেকে, মানে মজা লাগতো। বিপিএল নিয়ে তো অনেকে অনেক কথা বলে, বিনোদন প্রিমিয়ার লিগ বা হোয়াট এভার ইট ইজ। মূল বিষয় হচ্ছে যে তামিমের যে প্রেস কনফারেন্সটা, আমার মনে হয়েছে যে বেশ কিছু বছরে শুধুমাত্র বিপিএল নিয়ে এর চাইতে স্মার্ট এবং এর চাইতে তথ্যবহুল এবং এর চাইতে ইন্টিগ্রিটি দেখানো প্রেস কনফারেন্স আমি খুব কম দেখেছি বা আমি দেখিনি। প্রতিটা জায়গায় তামিম যে তথ্যগুলা দিনের পর দিন গোপনীয় ছিল, যে তথ্যগুলার ছাপিয়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডের বিভিন্ন সদস্যরা জনগণকে বিভ্রান্ত করার মতো তথ্য দিতেন, সেগুলো অনেকটাই সামনে চলে এসেছে। তো কে আসলে মূল দায়ী? আমি বলবো এন্টায়ার ক্রিকেট সিস্টেমটাই মূল দায়ী। দেখেন, প্রত্যেকটা বোর্ড, লাস্ট দুটো বোর্ড আপনি খেয়াল করেন, ফারুক আহমেদের বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, দুটো বোর্ডেরই একটা জায়গায় খুব উদগ্র আগ্রহ ছিল বিপিএল আয়োজন করা, খেয়াল কোনোভাবে, সেটা যে কোনোভাবে। এই যে ফারুক আহমেদের সময়, এখন মূল কথা হচ্ছে যে এই হয় নাই, আগের আসলে 12 কোটি লস, তার আগের আসলে 15 কোটি লস। আমি লসের দিকে যাচ্ছি না। সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ আছে বিসিবির সাবেক 2 প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় নিজেদের এখতিয়ার বহির্ভূতভাবে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা নাই, তাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন দর্শকদের অবাক লাগছে, অবাক লাগার তো কিছু নাই। 3 মাস 4 মাস 5 মাস আগে আপনাদের এই খেলাযোগের শোতে বসে বলে গেছি এই ঘটনাগুলো। তখন আমাদের বলা হয়েছে দালাল, তখন আমাদের বলা হয়েছে এরা আমিনুল ইসলাম বুলবুলের শত্রু, এরা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করছে। এখন কি হচ্ছে? আমি খুব স্পেসিফিক 2-3টা কথা বলি। আপনাদের এই শোতে 6 মাস আগে বা বিপিএল এর পরপরই আমি স্পষ্ট করে বলে গেছি, শাখাওয়াত হোসেন সাহেব নামে একজন লোক ছিলেন, ভাইস প্রেসিডেন্ট। ওনার প্রেস কনফারেন্সের দাঁড়ায় স্পষ্ট করে উনি বলছিলেন এভরিথিং ইজ কাভার্ড। ভুল অশুদ্ধ উচ্চারণের বাংলায় স্পষ্ট করে বলছিলেন যে এভরিথিং ইজ কাভার্ড, এরকম করে। আমরা ব্যাংক গ্যারান্টি নিয়েছি, এটা নিয়েছি, ওটা নিয়েছি। আপনাদের শোতে আমি দেব চৌধুরী বলে গিয়েছিলাম একটা টিম ছাড়া কেউ ব্যাংক গ্যারান্টি দেয় নাই। ওই যে ক্লজ, সেই ক্লজে লেখা ছিল ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি, যেটা আপনি পার্টিকুলার একটা সার্টেন টাইমের আগে ওই ব্যাংক গ্যারান্টি উইথড্র করতে পারবেন না, যদি ঠিকঠাক আমার মনে থাকে সেটা কমপক্ষে 3 মাস, এবং সেটা বিপিএল শেষ হওয়ার ডেট থেকে পরবর্তী 90 দিন। কেন করা হয়েছিল? এর আগে আমরা দেখেছি ফারুক আহমেদের সময় একটা ফ্র্যাঞ্চাইজি মালিককে চট্টগ্রামে হোটেল রুমে আটকে রাখা হয়েছে, তিনি হোটেল বিল না দিয়ে পালিয়ে যাবেন এই কারণে। কিছু হয়েছে? হয় নাই। এরপরে এই যে ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টির কথা বলে কেউ 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, কেউ চেক দিচ্ছে। চেক কেন নেবেন আপনি? চেক তো বাউন্স করতে পারে। আপনার এমন একটা ফ্র্যাঞ্চাইজিকে আমিনুল ইসলাম বুলবুলরা সত্য দিলেন, যারা শেষ মুহূর্তে গিয়ে দল ছেড়ে দিলেন, বিসিবির দল চালাইতে হলো। কেন? কি দেখে দিছিলেন? আপনারা তো তখন খুব বড় গলায় বলছিলেন অমুক হাজার কোটি টাকার মালিক থাকতে হবে, অমুক হাজার কোটি টাকার ট্রানজেকশন থাকতে হবে, পোর্টফোলিও। আরে বাপরে বাপ! দিন শেষে দেখা গেল আগে যা হইতো আপনারা তার চাইতে খারাপ, আপনারা তার চাইতে খারাপ। এখন ধরেন যে দোষ চাপানো সহজ। আপনি তামিমকে দোষ দিতে পারেন, আপনি আমিনুল ইসলাম বুলবুলকে দোষ দিতে পারেন, নাজমুল হাসান পাপনকে দোষ দিতে পারেন, কিন্তু এই যে এন্টায়ার সিস্টেমটা অলমোস্ট কলাপসিং, তাদের ধরবেন না? দুটো ফ্র্যাঞ্চাইজি চুক্তি না করে বিপিএল খেলে ফেললো।
আমিনুল ইসলাম বুলবুল কোথায়? ধরে নিয়ে আসেন তারে। কোথায় শাখাওয়াত হোসেন? ধরে নিয়ে আসেন। কোথায় নাজমুল আবিদিন ফাহিম? উনি তো ক্রিকেটের সাধু টাইপের লোক বলে পরিচিত ছিলেন, চেহারা দেখেন কোথাও? কোথায় পালাইছেন? ধরে নিয়ে আসেন এদের। এদের জবাবদিহির আওতায় আনেন যে আপনারা কোন কারণে। এদের প্রত্যেকটা লোক বিপিএল এর সঙ্গে সম্পৃক্ত ছিল, এই কারণে 3 জনের কথা বললাম। আপনারা কি কারণে একটা ফ্র্যাঞ্চাইজিকে কোন রকম চুক্তি না করার পরও বিপিএল খেলতে দিলেন? কোন আইনে? দেশের মানুষের কাছে তাদের জবাবদিহি দেওয়া। ব্যাংক গ্যারান্টি তো পরে, মানে ব্যাংক গ্যারান্টি তো পরে, চুক্তি হয় নাই। আপনারা দেশের মানুষের কাছে এসে জবাব দেন। তামিম ইকবাল যদি ভুল বলে থাকেন সেটাও আপনারা ডিফেন্ড করেন। এটা তো দেশের ক্রিকেটের আমিনুল ইসলাম বুলবুল, শাখাওয়াত হোসেন ভাইস প্রেসিডেন্ট, ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম 4 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নোটিশ পাঠানো উচিত অফিসিয়ালি। কাম এন্ড এক্সপ্লেইন হোয়াট হ্যাড হ্যাপেন্ড। যদি না বলতে পারে তাদেরকে বাংলাদেশ ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমি সিম্পলি বলছি, যদি ব্যাখ্যা না করতে পারে কেন এইটা হইল, তার মানে এখানে সিরিয়াস ফিনান্সিয়াল ডিসপিউট থাকার সম্ভাবনা রয়েছে এবং সেগুলো তদন্ত করা উচিত বিসিবির পক্ষ থেকে। এবং বিসিবির বাইরে বাংলাদেশে যে বিভিন্ন তদন্ত সংস্থা আছে তাদেরগুলো তদন্ত করা উচিত এটা কেন হইল। এটা কিন্তু ভয়াবহ অপরাধ হয়েছে। অথচ ওনারা কি বলতেছেন বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন টকশোতে গিয়ে, অখ্যাত বিখ্যাত বা তাদের মানে কোরামের যে সমস্ত ইয়েগুলো আছে নামি বেনামি মিডিয়া, সেখানে গিয়ে প্রচুর কথাবার্তা বলতেছেন। তো জিনিসটা হচ্ছে কি, যে আমার কথা শুনে আপনার মনে হবে যে আমি পার্টিকুলার কোনো জায়গায় ব্লেম দিচ্ছি। এই ব্লেম তাদের নিতে হবে, কারণ তারা এই ঘটনা ঘটাইছে লাস্ট 2 ইয়ার্সে। আমি আবারও বলতেছি, 5 মাস আগে আপনাদের সাথে বসে আমি দেব চৌধুরী বলে গেছি এই ঘটনা আছে, এখন এসে আপনারা দেখতেছেন, আপনার কাছে নতুন মনে হচ্ছে। আমাদের কাছে নতুন না, আমরা 5 মাস আগেই জানতাম এই ঘটনা ঘটছে। এখন আপনি পেপারস এভিডেন্সগুলো পাচ্ছেন, তখন হয়তো ওই এভিডেন্সগুলো আমাদের কাছে ছিল না, পেপারসগুলো ছিল, কিন্তু জানতাম। 5 মাস আগের ভিডিও খেলাযোগ বের করে দেখলে শুনতে পাবেন। সো জিনিসটা হচ্ছে কি, যে নষ্ট করার পেছনে বা এই পরিস্থিতিতে আনার পেছনে সাবেক 2 বোর্ডের সর্বোচ্চ দায় রয়েছে। তার আগে নাজমুল হাসান পাপনের যে বোর্ডটা ছিল, ওই সময়টাতে বিপিএলটা মোটামুটি একটা জায়গায় যাচ্ছিল, ডিসপিউটগুলো কমে যাচ্ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে পার্টিকুলার 2টো সিজন ছিল, যে 2টো সিজনে টাকা পয়সা বা পেমেন্ট নিয়ে কোনো রকম আপনার যে অভিযোগ বা প্লেয়াররা যে অভিযোগ করেন এগুলো আমরা শুনিনি। কেন শুনিনি? কারণ ওই সময় বেটার কিছু ফ্র্যাঞ্চাইজি ছিল। তামিমের আরেকটা কথা খুব মূল্যবান, সেটা হচ্ছে যে আপনার যদি বেটার ফ্র্যাঞ্চাইজিস না পাওয়া যায়, করবে না, মানে না করারটাই ভালো। আমি এটার সাথে 100% একমত। 100% যদি প্রয়োজন হয়, আপনারা এনসিএল T20 করলেন না, সারা বাংলাদেশ থেকে 60 জন ক্রিকেটার নিয়ে, মানে আমি জানি না 80 জন ক্রিকেটার নিয়ে 8টা টিম করে প্রয়োজনে, বা 200 প্লেয়ার নিয়ে আপনারা করেন, হোয়াট এভার, আপনারা T20 করেন, জাঁকজমকভাবে করেন। যদি প্রয়োজন হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে প্লেয়াররা খেলেন, এবার তার সুপার লিগ হচ্ছে না, প্রয়োজনে টপ 6 টিমস নিয়ে আপনারা T20 টুর্নামেন্ট আয়োজন করেন, জাঁকজমক করে করেন, প্রয়োজনে ওইখানে 2টো করে বিদেশি প্লেয়ার অ্যালাউ করেন। আমি জাস্ট এটা বলতেছি, কারণ এত দায়, এত ডিসপিউট, এত সমালোচনা, এত বিতর্ক দরকার নাই তো। ট্রাই টু মেক শিওর আপনি ভালোভাবে করতে পারছেন, নাহলে দরকার নাই ভাই। এত ধুলা, এত আলোচনা। দেখেন আজকে বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ যখন আলোচনা আপনারা করছি, আমাদের আলোচনা করার কথা তানজিদ তামিম খেলবেন কিনা, আমাদের আলোচনা করার কথা নাহিদ রানা ফার্স্ট প্লে কয় ওভার করবেন, কিংবা নাহিদ রানা পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে যেভাবে গুড়িয়ে দিয়েছিল, নাহিদ রানাকে নিয়ে পাকিস্তানের ওই ভয়টা থাকবে কিনা। শান্তর কাছ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্ত বোধহয় টপ 3-4 রানস গেটার একজন। আমাদের আলোচনার বিষয়গুলো ছিল এইটা। আমাদের মানে ক্রিকেট সম্পৃক্ত বা ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ আমরা যারা আছি, ছোট বড় বিভিন্ন রোলে, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য সারা বছর ক্রিকেট নিয়ে আলোচনায় এই হাবি জাবি নোংরা বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়। বিপিএল অমুক টাকা পায় নাই, নাসুম, মানে আই এম সো সরি, এখন তো প্রিমিয়ার লিগ চলছে, নাসুম আমাকে ডাক দিয়েছে, আমি কাছে গিয়ে নাসুম তখন বললো যে দাদা এই এই ঘটনা, আমার কোনো উত্তর নাই নাসুমের কাছে। ক্রিকেটারদের প্লেয়াররা মানে যে যেভাবে পারছে, মানে যেখানে একটু সাহায্য পাওয়া যায়, যেখানে একটু সহযোগিতা পাওয়া যায়, বাট অ্যাটলিস্ট একটা কমফোর্ট দেওয়ার মতো কথা পাওয়া যায়, এতটাই অসহায় তারা। মালিককে ছিল সিলেটের মালিক, টিভিতে দেখছেন না এই লোক কি কি করছে, সিলেটের মালিক কি ধরনের আচরণ করেছে, কি ধরনের কথাবার্তা বলেছে, কি ধরনের বেশভূষায় এসেছে, আমরা দেখেছি তো, দেখেছি আমরা না, পুরো দেশের মানুষ দেখেছে। যখন নাসুম এসে বলতেছে যে তার সঙ্গে কন্ট্রাক্টের 35 লাখ টাকা বোধহয় এখনো নাসুমকে দেওয়া হয় নাই, বিসিবি এটা কি করবে? এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আনা হলো, এই দোষ কার? তামিম ইকবালের না, এই দোষ আমিনুল ইসলাম বুলবুলের। চাচা মামা যারা ছিল তাদেরকে আপনি হাবিজাবি লোকজনকে নিয়ে আসেন, এটা কে আনছে? তামিম ইকবাল আনছে?
আমি আনছি, আপনি আনছেন, আমিনুল ইসলাম বুলবুল আনছে, এই দায় তাদের নিতে হবে। সো ওনাদেরকে জবাবদিহির আওতায় আনাটা খুব জরুরি, ইমিডিয়েট। এটা বাংলাদেশ ক্রিকেট সম্পৃক্ত, ধরেন আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের কথা তো খুব বেশি মূল্য নাই বা মূল্য নাই ধরে নেন আপনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি অনুরোধ করব, যদি সুযোগ থাকে আপনার ইলেকশন কবে করবেন না করে আপনাদের ব্যাপার, আপনারা যখন খুশি করেন, আই হ্যাভ নো হেডেক উইথ দ্যাট। কিন্তু এই আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, পার্টিকুলার এই 4 জন লোককে বিপিএল, শুধুমাত্র বিপিএল স্পেসিফিক্যালি কোন ফ্র্যাঞ্চাইজিকে কেন দেওয়া হলো, কোন এভিডেন্স বা কোন ব্যাংক গ্যারান্টির এগেনস্টে দেওয়া হলো, কেন চুক্তি হলো না, ফিনান্সিয়াল ডিসপিউটগুলো কেন হলো, এগুলো ডেকে এনে জবাব দিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে দেশের মিডিয়ার সামনে ফেস করা উচিত। এই যে পেছনে বলা হয় অত সৎ, 12,000 টাকার বাসায় থাকেন, এরকম গালগল্প করা হয়েছে না? হয়েছে তো। দিন শেষে জানা গেছে তিনি সোনারগাঁ হোটেলে থাকেন। ওনার টাকা কোত্থেকে আসে এটা সম্পর্কেও হয়তো 2 মাস পরে গিয়ে জানবেন। এনিওয়েজ, আমি ওদিকে যাচ্ছি না। এদেরকে এনে এক্সপোজ করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দিস পিপল আর লাইক দ্যাট। তাদেরকে যারা বলছেন শুদ্ধতার, সততার প্রতিমূর্তি হিসেবে যারা বিগত বোর্ডের মানুষজনকে সামনে নিয়ে আসছেন, হিরো বানাচ্ছেন, তাদের অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই ওনারা কি করছেন। এগুলো এখন এক্সপোজ হওয়াটা জরুরি। এনিওয়েজ, ধরেন যে মানুষগুলোর নাম এসেছে, আমি ফিল করি যে এরা হচ্ছে, যদি আমি ওই ট্রি হিসেব করি, একেবারে নিচের পর্যায়ের মানুষ। রাইট। অমিত মজুমদারের কথা বলে, লাবলুর রহমানের কথা বলে, লাবলুর রহমান বোধহয় এখন আবাহনী লিমিটেড ক্লাবের সঙ্গে সম্পৃক্ত আছে যতটুকু আমি জানি, হয়তো প্রিমিয়ার লিগের টিম ম্যানেজার বা লজিস্টিক, অন্য কোনো রোলে এক্সাক্ট আমার মনে নেই। এখান থেকে বাদ পড়ে গেছে। দেখেন, এই যে ফিক্সিং কিংবা ডিসপিউটের যে ঘটনাগুলো ঘটে, যারা এগুলো করে এরা খুবই ছোট ক্যারেক্টার, রাস্তার ছিচকে মাস্তানের মতো। বড় ভাই বা গডফাদাররা নির্দেশনা দেয় বা আরো বড় পর্যায়ে থেকে নির্দেশনা স্টেপ বাই স্টেপ নিচে আসে, ওরা এক্সিকিউট করে। ওই ওপর পর্যন্ত যাওয়া সম্ভব কিনা আমি জানি না, যদি সম্ভব হয় ট্রাই করা উচিত। এই যে অ্যালেক্স মার্শালকে আমিনুল ইসলাম বুলবুল নিয়ে আসছে প্রচুর টাকা দিয়ে, সাইমন টফলকে নিয়ে আসছে। সাইমন টফলকে আমিনুল ইসলাম বুলবুল কত টাকা দিয়ে আনছে আপনি জানেন? অলমোস্ট 7 কোটি টাকা 1.5 বছরের জন্য। 1.5 বছরের জন্য 7 কোটি টাকায় সাইমন টফল বাংলাদেশে কি কি করাবে? আমি নিজে ম্যাচ রেফারির কোর্স করছি। ম্যাচ রেফারির কোর্স করাবে, আম্পায়ারদের কিছু ট্রেনিং দেবে এবং এই ট্রেনিং সম্পৃক্ত অন্যান্য বিষয় আসে। আর আমি যদি প্রশ্ন করি, এটা কি আসলে 7 কোটি টাকা প্রাইস? ক্রিকেট বোর্ডের 1300-1400 কোটি টাকা আছে বলেই আপনি এটা খরচ করবেন? এখানে একটু যোগ করতে চাই, তার মানে কি বিপিএল যেটা যেন করে যে সবার কি আসলে ওই ফান্ডের দিকে নজর, ওই ফান্ডটাকে কিভাবে আসলে যে কোনো উপায়ে এটাকে সিস্টেমে বের করা যায়, সেটাই কি সবার লক্ষ্য থাকে? সবার লক্ষ্য থাকে এই কথাটা বলা সঠিক হবে না, কিন্তু আমি তো আবারও বললাম, শুরুতে আপনাকে বলছিলাম আমি, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, ফারুক আহমেদের বোর্ড, দুটো বোর্ডই অপ্রস্তুত অবস্থায় সবচেয়ে আগ্রহ নিয়ে যে কাজটা করে সেটা বিপিএল আয়োজন। কেন এত উদগ্র আগ্রহ? কেন? নিজেদের গদি বাঁচাতে? গদি বাঁচাতে না, এই বিপিএল করলে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম পারপাস সার্ভ করা যায়। বিসিবিতে গেলে আপনি বিভিন্ন রকম পার্সেন্টেজের গল্প শুনবেন, বিসিবিতে গেলে আপনি বিভিন্ন রকম কমিশনের গল্প শুনবেন, কমিশন বাণিজ্য, সে কমিশন বাণিজ্য, পার্সেন্টেজ বাণিজ্যের সঙ্গে বড় বড় রাঘবুয়ালের নাম শুনবেন। আপনি বিসিবিতে যান, খোঁজ নেন, পিয়নদের সঙ্গে কথা বলেন, ড্রাইভারদের সঙ্গে কথা বলেন, আপনি একটা ধারণা পাবেন। হ্যাঁ, আপনি এগুলো প্রপার এভিডেন্স দিতে পারবেন না, কিন্তু এই ঘটনাগুলো সত্যতাও আছে, সময়ের সঙ্গে সঙ্গে এগুলো সামনে আসে। যেমন এই যে এখন বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি পেয়েছে, চুক্তি না করে ফ্র্যাঞ্চাইজিকে আপনি ফ্র্যাঞ্চাইজি দিলেন, কি লাভে দিলেন ভাই? সেটাই আমরা আশা করছি যে তামিম ইকবালের যে শর্ট টাইম আছে তার মধ্যে হয়তো বা একটা চমক তিনি দেখাবেন। এবং আমি তামিমের কাছ থেকে কোনো চমক এক্সপেক্ট করি না। আমি তামিমের কাছ থেকে সহজ, স্বাভাবিক একটা ক্রিকেট সিস্টেম দাঁড় করানোর জন্য যা দরকার হয় আমরা সেটাই আশা করি। আমরা ফারুক ভাইয়ের কাছে চমক চেয়েছিলাম, বিরাট চমক পেয়েছি। আমরা আমিনুল ইসলাম বুলবুলের কাছে চমক চেয়েছিলাম, তিনি আমাদের মাথা নিচে পা উপর উঠিয়ে দিয়েছেন। সো তামিমের কাছে ভাই, আল্লাহর ওয়াস্তে, তামিমের কাছে কেউ কোনো চমক চান না। একটা সাধারণ ক্রিকেট সিস্টেম যেভাবে চলে, খুব স্বাভাবিকভাবে একটা ক্রিকেট সিস্টেম যেভাবে তৈরি করা হয়, তামিম যদি তিনি আগামী নির্বাচিত হয়ে আসেন, আশা করি বাংলাদেশ ক্রিকেটের ভালো হবে। এরকম একটা সহজ একটা সিস্টেম আমাদের মানুষের উপহার দেন। আমাদের চমক দরকার নাই, প্রচুর চমক আমরা দেখছি। সেটাই প্রত্যাশা করছি। আমরা আসলে সময় স্বল্পতার জন্য অনেক কিছু আলোচনা করতে পারলাম না। দেব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা বাংলাদেশ টেস্ট ম্যাচটা নিয়ে আসলে আলোচনা করতে পারলাম না বিতর্কের কারণে। খেলার চাইতে ধুলোটাই সব সময় আলোচনায় থাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, সেটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। খুব দ্রুত হয়তো এটা একটা সুরাহা দেখতে পারবো। আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী।